হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে হচ্ছে আমাদের অন্তরীকরণের আজকে হচ্ছে 3 নাম্বার লেকচার। তো আমরা এর আগে দুটো লেকচার দেখে আসছি। সো মোটামুটি ওখানে আমাদের লিমিটের বেশ অনেকটুকু কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করছি এবং এই প্রিভিয়াস প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমাদের আরো কিছু প্রশ্ন আছে আমাদের লিমিট সংক্রান্ত। তো আমরা আজকে লেকচার 3-তে আরো দুটো টাইপ নিয়ে কথা বলবো। এই দুটো টাইপই বেশ ভালো পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ দুটাতেই 3 স্টার দেওয়া আছে। আমরা এগুলো এর আগে ফার্স্ট লেকচারে আমরা বলছিলাম যে ওভারঅল আমাদের কি কি ধরনের টাইপটা বেশ গুরুত্বপূর্ণ এবং কোনটাতে বেশি প্রশ্ন আসছে। তো এখানে আমাদের দুইটা টাইপ থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ প্রশ্ন আসে, এক্সপোনেনশিয়াল এবং হচ্ছে ত্রিকোণমিতি। তো এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কেমন আসছে একটু দেখি। যেমন আমাদের ফার্স্ট টাইপ এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে কিন্তু বেশ এমসিকিউ রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসছে ভালো ভালো। তো রিসেন্ট হচ্ছে আমাদের এগ্রিকালচার গুচ্ছ মানে কৃষি গুচ্ছতে কিন্তু প্রশ্ন আসছে 21-22 সালে। আচ্ছা, তো আরো অন্যান্য ইয়ারেও কিন্তু আলটিমেটলি অন্যান্য ইউনিভার্সিটিতে আমাদের প্রশ্ন আসছে এই টাইপ থেকে। তো আমরা একটু শুরু করি। এখানে একদম ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এটার বেসিক যে ফর্মুলাটা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে এখানে আসলে কোন জিনিসটা আসলে আমরা ইউজ করি। আমরা নর্মালি হচ্ছে অন্তরীকরণের যে লিমিট পার্টটাতে, এই লিমিট পার্টটাতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভাইয়া অসংজ্ঞায়িত ফরম্যাট যেটা থাকে। হ্যাঁ, ওই অসংজ্ঞায়িত ফরম্যাট যেগুলা থাকে সেই রিলেটেড ফাংশন থেকে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি আমরা। তো আমাদের একটা অসংজ্ঞায়িত ফরম্যাট হচ্ছে ভাইয়া 1⁻∞। হ্যাঁ, এটা কিন্তু আলটিমেটলি আমরা ম্যাথমেটিক্যালি আনডিফাইন বলি। এখন এরকম 1⁻∞ জিনিসটা যদি কোনোভাবে চলে আসে, সেক্ষেত্রে আমাদের একটা ভ্যালু আমরা বের করতে পারি হচ্ছে এক্সপোনেনশিয়াল দিয়ে। যেমন আমরা যদি বলি যে ভাইয়া লিমিট, হ্যাঁ, এক্স টেন্ডস টু ইনফানাইট। হ্যাঁ, এখানে আমাদের এক্স এর ভ্যালুটা বা অসীম মানে এক্স এর সীমাটা হচ্ছে অসীমে, অনেক বড় একটা ভ্যালু। এখন তুমি দেখো, তোমাকে যদি একটা ফাংশন দিই 1+1/x, হ্যাঁ, তাহলে এটা ভ্যালুটা কত হবে? তুমি যখন এখানে এক্স এর ভ্যালু অসীম বসাবা, এটা সুন্দর করে হয়ে যায় 1/∞, মানে হচ্ছে 0। এই যে এটা হয়ে যাবে হচ্ছে 1/∞, এটা হচ্ছে প্রায় 0। হ্যাঁ, আবার +1 আছে, তাহলে এখানে আলটিমেটলি 1+0 আসতেছে। আচ্ছা, সো 1+0, হ্যাঁ, এই যে 1+0 এটা মানে আলটিমেটলি 1 বলতে পারি। এখন এইখানে এতটুকুতে কোনো সমস্যা ছিল না। যদি আমি তোমাকে এখানে পাওয়ারে এখানে এক্স বসাই দেই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ তখন পাওয়ারটাও অসীম হয়ে যাবে। সো তখন তুমি পাওয়ারটা দিয়ে দিবা ভাই ইনফিনিটি। হ্যাঁ, তাহলে 1⁻∞ কিন্তু আমরা জানি আনডিফাইন, কিন্তু আমরা লিমিটে যখন আসবো ম্যাথমেটিক্স এর এই পার্টটাতে, আমরা এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা ভ্যালু দিবে এটার মানে এটা যদি আমি ব্যাখ্যাটা বলতে চাই, তাহলে এটা খুবই ইজি একটা ব্যাখ্যা। সেটা হচ্ছে মানে জাস্ট সাধারণভাবে যদি বলি, তাহলে তুমি এখানে একটা জিনিস চিন্তা করতে পারো। সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে যদি 1+1/1, এটা ভ্যালু হয় কত? এটা ভ্যালু হয় 2। তোমরা জানো 1+1/1 হচ্ছে 2 হয়। আবার এইখানে যদি আমি একটা জিনিস করি, যে এটার উপর পাওয়ার আমি 1 দিচ্ছি, তাহলে এখানে কত থাকবে? 2ই থাকবে। দেন আমি যদি তোমাকে বলি যে এখানে এবার হচ্ছে তুমি বসাবা হচ্ছে 1+1 বাই নিচে ভ্যালু যত, এই নিচে ভ্যালুটা হচ্ছে আমরা 1 থেকে 2 করছি, তাহলে নিচে যত করছি উপরে পাওয়ার কে তত করে দিব। এখন তুমি হয়তো ভাববা এই ভ্যালুটা বেড়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি বাড়ছে। তাহলে 1+1/2 মানে হচ্ছে এটা 3/2, 3/2 হোল স্কয়ার মানে হচ্ছে 1.5 স্কয়ার। দেখবে এটা ভ্যালু আসবে 2.25, 2.25। ঠিক আছে, এরপর যদি আমি বলি এখানে আমার ভ্যালু হচ্ছে 1+1/3, এটার উপর পাওয়ার দিব 3। হ্যাঁ, তাহলে এখানে যত সংখ্যা উপরে পাওয়ার তত দিচ্ছি। তাহলে দেখো তোমার এই ভ্যালুটা এখন কিন্তু চলে আসবে, দেখবা 2.37। হ্যাঁ, সো দেখো আমরা যখন পাওয়ার এখানে 1 ছিল, মানে সংখ্যাটা যত ছিল 1, আমরা এই 1 থেকে যখন এই পাওয়ারটা 2 করছি এবং এখানে সংখ্যাটাও 2 করছি, ভ্যালু বেড়ে গেছে 0.25। ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে টোটাল ওভারঅল। আবার যখন 2 থেকে 3 করছি, এখানেও নিচে 3 করছি, ভ্যালুটা বাড়ছে, কিন্তু আগের মতো 0.25 বাড়ে নাই। 0.25 বাড়লে কিন্তু 2.5 হইতো, এখন বাড়ছে 0.12। মানে বাড়ছে, বাট বাড়ার পরিমাণটা কমে গেছে। হ্যাঁ, এরপর তুমি যখন দেখবা এই জিনিসটাকে আমরা যদি আরো একটু বড় ভ্যালু দিয়ে কাজ করি, তাহলে সাপোজ তুমি যদি এটা দাও 1+1/4 হোল টু দি পাওয়ার 4, তাহলে দেখবা যে ভ্যালুটা আসবে হচ্ছে 2.44। হ্যাঁ, দেখবা তুমি ক্যালকুলেটরে চাপ দাও, দেখবা 2.44 আসবে। তাহলে দেখো 2.37 থেকে আরো বেড়ে গেছে।
বাড়ছে, বাড়ার পরিমাণটা কিন্তু কমে গেছে। এখন দেখো 0.7 বাড়ছে, 0.07 বাড়ছে, সরি 0.07। দ্যাট মিনস এভাবে যদি তুমি দেখো যে ভাই আমার ভ্যালুটা আমি যত নিচে সংখ্যাটা বড় করব উপরে পাওয়ারটাও সাইমultaneously বড় হবে, তাহলে এই ভ্যালুটা কত বাড়তে থাকবে। সো তখন আমরা শুরু করলাম যে ঠিক আছে এই সংখ্যাটা যদি আরো বড় সংখ্যা দিই, অনেক বড় সংখ্যা 1/100 আবার টু দি পাওয়ার হচ্ছে 100 দিব, তাহলে কত সংখ্যা আসবে, কত আসবে? দেখবা যে ভ্যালুটা প্রায় 2.7 এর কাছাকাছি আসবে। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই সংখ্যাটা অনেক পাওয়ার 100 দেখে মনে হয় অনেক সংখ্যা বড় হয়ে যাবে, আসলে কিন্তু না। তো এই ভ্যালুটা বাড়তে বাড়তে বাড়তেছে ঠিক আছে, তো বাড়তে 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 লাস্ট পর্যন্ত হয় 2.7181828, এই একটা ভ্যালু এখন আসতে থাকবে। কারণ তোমার পাওয়ারটা তো ফিক্স না যে আমি 100 বলা, তোমার আরেকজন ফ্রেন্ড বলে 101 দিব। দ্যাট মিনস এভাবে পাওয়ার যদি বাড়াইতে থাকো লাস্ট ভ্যালুটা হয় এইটা, এবং এটাকে আমরা বলেছি ই। এখানে এক্স্যাক্টলি সেম এই কাজটাই করা হয়েছে, যে আমরা 1+1/x, এক্সটা আসলে কত, এক্সটা হচ্ছে ভাই অনেক বড় সংখ্যা, অসীমের মতো, অসীমের কাছাকাছি এটা বড় সংখ্যা, পাওয়ারটা অনেক বড় সংখ্যা। সো আমরা এখানে কিন্তু এই কাজটাই করতেছিলাম, নিচে সংখ্যাটা বড় করতেছিলাম, উপরে পাওয়ারও বড় করতেছিলাম, মানটা বাড়তেছে। বাট এটা যদি অসীমে নিয়ে যাই, মানটা বাড়তে বাড়তে লাস্ট হবে ই। ঠিক আছে, এই যে জিনিসটাই আমাদের এখানে সুন্দর করে এখানে ফর্মুলা আকারে এখানে আমাদের লিখে দেওয়া আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া যদি এখানে এমন হয় লিমিট x টেন্ডস টু অসীম 1+1/x টু দি পাওয়ার ax দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি করবো, মানে 1+1/সামথিং টু দি পাওয়ার ax আছে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1+1/x। ভাই আমাদের শর্তটা হচ্ছে 1 এর নিচে যত থাকবে পাওয়ারও থাকবে তত। হ্যাঁ, এই 1 এর নিচে x থাকলে পাওয়ারে x বানাইতে হবে। দেন এবার আমি এখানে লিমিট দিব, x এর লিমিট x টেন্ডস টু অসীম। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো একটা a গুণ ছিল, যখন পাওয়ারে দুটো জিনিস গুণ থাকে আমরা কি জানি যে তখন সেটা পাওয়ারের উপর পাওয়ার আকারে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ভাই এই পুরাটার উপর পাওয়ার হচ্ছে a, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা কিন্তু গুণ হয়ে যায়, a ইনটু x হয়ে যাবে। সো এটাকে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। তখন তুমি বলো ভাইয়া এইটা মানে কি, এইটা মানে তো আমরা সূত্র জানি হচ্ছে ই, তাহলে এটা হবে ই, আর উপরে আছে কত a, তাহলে ই টু দি পাওয়ার a। ঠিক আছে, সো এখানে একটা শর্টকাট আছে, যদি আমাদের এখানে a/x থাকে, মানে আমার যদি x ছাড়া এখানে যেটা a কনস্ট্যান্ট থাকে, আর বাহিরে যদি এরকম bx+c থাকে, এই জিনিসটা হবে ই টু দি পাওয়ার ab। ঠিক আছে, এটা কেন এটা আমি একটু পরে এক্সপ্লেন করে বলতেছি। তাহলে দেখো আমরা আগে হচ্ছে এই নিচের অঙ্কটা একটু সলভ করি। ওকে, আচ্ছা আমাদের নিচের অঙ্কটা কি দিছে, নিচের অঙ্কটা দিছে হচ্ছে 1+1/x টু দি পাওয়ার x+3। হ্যাঁ, লিমিটটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো এই জায়গাটাতে আমি এখানে যে কাজটা করবো যে 1+1/x, হ্যাঁ না আমার শর্ত হচ্ছে 1+1 যা থাকবে পাওয়ার আসতে হবে তা। তাহলে এই যে এটাকে আছে পাওয়ার x লিখলাম। এখন আমরা কি জানি, ছোটবেলায় পড়ে আসছি ভাইয়া পাওয়ার কখন যোগ হয়, যখন দুইটা জিনিস গুণ থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি আরো একটা জিনিস, সেটা হচ্ছে 1+1/x টু দি পাওয়ার 3, এই যেটা লিখতে পারি। এখন তোমার লিমিট আছে কত, লিমিট আছে এই যে x টেন্ডস টু ইনফিনিট, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট। এখন দেখো এই লিমিট x এর ভ্যালু যদি অসীম বসাও, এই জায়গাটাতে কি হবে, এই 1/অসীমটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 1 টু দি পাওয়ার 3 মানে কত, এটা একটা ভ্যালু কত আসবে, এটা ভ্যালু পুরাটা ভ্যালুটাই, এটা পুরাটা ভ্যালু আসবে কত, 1 আসবে। সো এটাতে আমার কোনো সমস্যা না। আমাদের সমস্যা কোথায়, আমাদের সমস্যা হচ্ছে 1+1/x টু দি পাওয়ার x এ। তাহলে এইখানে আমাদের অসীম বসাতে গেলে ঝামেলা, তখন আমরা এটা কার সূত্র বসাবো, আমরা কার সূত্র দিব হচ্ছে এই যে ই এর সূত্র। তাহলে এইটা হচ্ছে কত 1, আর এটা থাকতেছে কত ই, তাহলে এটার অ্যান্সার হবে কত, অনলি ই। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেউর 17 এর প্রশ্ন। ঠিক আছে, এখন আসো ভাইয়া এইটা এই যে শর্টকাট বলে একটা যে লাইনটা দেওয়া আছে এটা আসলে কিভাবে হয়, হ্যাঁ এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, সো এখানে দেখো আমরা এখানে এই জিনিসটাকে লিখে দিব এভাবে যে ভাইয়া 1+1 আমাদের লিখতে হবে, সূত্রটা প্যাটার্নটা হচ্ছে 1+1/সামথিং। তাহলে এখানে a/x কে তুমি যদি 1/সামথিং লিখতে চাও তাহলে লিখতে হবে x/a, এভাবে লিখতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তারপর হচ্ছে কি ভাই, পাওয়ার আছে কত, bx। এখন তুমি এটা যদি প্যাটার্ন বানাইতে চাও, প্যাটার্নটা হচ্ছে ভাই 1 + 1 বাই সামথিং হলে উপরে সামথিংটাই থাকতে হবে। তাহলে এখানে এ এক্স বাই এ আছে, তোমাকে অবভিয়াসলি এখানে এক্স বাই এ বানাই নিতেই হবে, এটা রাখবাই। হ্যাঁ, এটা নেওয়ার পর এবার ব্যালেন্স করবা। ব্যালেন্স হচ্ছে কি, তোমার এখানে তো আছে কি, বিএক্স আছে, তুমি এখানে এক্স বাই এ এক্সট্রা আনছো, তাহলে এটার সাথে তোমার কি দিতে হবে, এটা এ দিয়ে ভাগ করে দিতে হবে, এ ভাগ করবা। আচ্ছা, এ ভাগ, সরি, এ ভাগ করার ছিল, এটা এ গুণ করে দিবা, এটা ব্যালেন্স করার জন্য, কারণ তোমার এটার নিচে কোনো এ নাই। সো আমি এখানে এ নিচে নিয়ে আসছিলাম, এখন এটাকে ব্যালেন্স করলাম এ। এখন তুমি বললো ভাই এটার উপরে কি ছিল, এটার উপরে একটা বি ছিল, এক্স এর সাথে বি থাকবে, তাহলে এখানে এ এর সাথে বি কে গুণ করে দিছি। তাহলে দেখো আমি লিখতে পারি এক্স বাই এ ইন্টু এ বি। ঠিক আছে। আচ্ছা, আবার এখানে কি প্লাস, আমি কি বলছিলাম ভাইয়া, প্লাস থাকা মানে এটাকে আলাদা করে গুণাকারে লেখা যাবে। তাহলে তুমি যদি এটাকে আলাদা করে গুণাকারে লিখো, তাহলে এটাকে আবার আলাদা করে গুণাকারে লিখতে পারো এইভাবে, যে 1 + 1/x/a টু দি পাওয়ার হচ্ছে সি, কারণ এখানে প্লাস আছে। ঠিক আছে, এটাকে আমরা গুণাকারে লিখলাম। এখন সিটা কিন্তু কনস্ট্যান্ট, সি কিন্তু অসীম কিছু হবে না, সি ভ্যালুটা একটা ফিক্সড, একটা রিয়েল নাম্বার। তাহলে এখন দেখো এখানে তুমি যদি এই এক্স বাই এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু অসীম বসাও, এই পুরো পার্টটা জিরো হবে। তাহলে 1 + 0, এই যে এই পার্টটা, যে এই পার্টটা জিরো হয়ে যাবে। এই যে এখানে 1 আছে, 1 এর নিচে অসীম যদি চলে আসে, এক্স এর ভ্যালু হচ্ছে কত, যে লিমিট এক্স টেন্ডস টু অসীম। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি অসীম বসাই এখানে, তাহলে এখানে নিচে আসবে 1/∞ মানে 0। তাহলে 1 + 0 মানে কি, তো 1, 1 টু দি পাওয়ার সি মানে আসলে 1ই। তাহলে এইটা আমাদের আসলে কোনো একটা ঝামেলা নাই। আমাদের মেইন পার্ট হচ্ছে এইটা। তাহলে এখন এই পার্টটা তুমি কিভাবে লিখতেছো, তুমি লিখতেছো যে ভাইয়া এটাকে আমি লিখতে পারি এইভাবে, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট 1 + 1/x/a। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে হোল টু দি পাওয়ার কত আছে, হোল টু দি পাওয়ার ভাইয়া এখানে আছে হচ্ছে x/a, যা ছিল তাই রাখছি, মানে এক্স এর 1 এর নিচে যা আছে উপরে পাওয়ারও তা। কিন্তু এটাকে ব্যালেন্স করতে আমাদের কি করা লাগছে, এটাকে ব্যালেন্স করতে হচ্ছে আমাদের উপরে একটা এবি গুণ করা লাগছে, এই যে উপরটা এবি। তাহলে আমরা কি বলতে পারি, পাওয়ার যখন গুণ থাকে তাহলে এটাকে আমরা এভাবে বসাই, পাওয়ার এর উপর পাওয়ার, এই যে এখানে যে কাজটা করছিলাম। ঠিক আছে। সো এইটাতে রেসপেক্টে আমরা হচ্ছে এখানে পাওয়ারের উপর পাওয়ার বসাতে পারি হচ্ছে হোল টু দি পাওয়ার কত, এবি বসাতে পারি। হ্যাঁ, আর এইটা তো এই পার্টটা কত হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে। সো এটা নিয়ে আমাদের আর ঝামেলা নাই। তাহলে এবার দেখো এইটা কি বুঝায়, এটা বুঝায় হচ্ছে যে আমাদের সূত্র, যে 1 + 1/something টু দি পাওয়ার সামথিং, এবং সামথিং হচ্ছে কি, টেন্ডস টু ইনফাইনাইট। তাহলে এই এক্সটা হচ্ছে কি, টেন্ডস টু ইনফাইনাইট। তুমি এটাকে বলতে পারো যে ভাইয়া এক্স যদি ইনফাইনাইট হয়, এক্স বাই এও কি হবে, এক্স বাই এও টেন্ডস টু ইনফাইনাইটই হবে। তাহলে এখানে তুমি চাইলে এক্স টেন্ডস টু ইনফাইনাইট লিখতে পারো, অথবা এক্স বাই এ টেন্ডস টু ইনফাইনাইটও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এ একটা কনস্ট্যান্ট। ইনফিনিট কে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কি হবে, ইনফিনিটি হবে। তাহলে এই জায়গায় দেখো আমরা যেটা বলতেছিলাম, যে ভাইয়া এক্স টেন্ডস টু ইনফিনিট 1 + 1/something টু দি পাওয়ার সামথিং, এই সামথিংটা এখানে এক্স ছিল, আর এখানে সামথিংটা কে, এক্স বাই এ। তাই আমরা লিমিটটা বসাইছি এক্স বাই এর লিমিট। তাহলে এই পুরো জিনিসটা কি মিন করে, এই পুরো জিনিসটা কার সমান হইতে পারে, এই পুরো জিনিসটা ই এর কাছাকাছি হইতে পারে। তাহলে এই ভেতরে জিনিসটা হয়ে গেল ভাইয়া কত, এই ভেতরে জিনিসটা হয়ে গেল ই, আর উপরে আছে ভাইয়া কত, ই এর উপরে আছে এখানে এবি, তাহলে ই টু দি পাওয়ার এবি, এটা হইলো আমাদের অ্যান্সার। দেখো এই যে এখানে আমরা এটাকে ফর্মুলা হিসেবে, অনেকে অনেকে এটাকে শর্টকাট হিসেবে মনে রাখতে পারে, যে এরকম থাকলে ই টু দি পাওয়ার এবি। এটাকে আমরা সহজে এভাবে পড়ি, যে ভাইয়া ভেতরে, এটার ভেতরে এক্স যুক্ত যে পদটা, তাহলে এই এক্স যুক্ত পদটা সহগ কে, এ, আর পাওয়ারে এক্স যুক্ত পদের সহগ কে, বি। অ্যান্সার হচ্ছে এই সহগ দুটো গুণ করে দিবা, এই গুণ করলে কত হয়, এবি। অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার ওই গুণফল, ই টু দি পাওয়ার এবি। ঠিক আছে, এটাকে অনেকে শর্টকাটে মনে রাখতে চায়, এভাবে মনে রাখতে পারো। আর যদি অঙ্কটা রিটেন প্রসেস করতে চাও, তাহলে এইভাবে তুমি এক্সপ্লেন করে অঙ্কটা করবা। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের একটা প্রশ্ন। এবার আসো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি। এইটারও ভাই আলটিমেটলি ই এর প্যাটার্ন, মানে এক্সপোনেনশিয়ালের প্যাটার্ন। আমাদের টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেট ছিল ভাইয়া 1 + এটা কি থাকবে, এরপর থাকবে শূন্য হবে, মানে 1/কিছু একটা দিয়ে আমরা শূন্য বানাইছিলাম। তো আমাদের টার্গেট হচ্ছে ভাই 1 + 0 করব, তার উপর একটা অসীম আসবে। এরকম যদি কোনো কোথাও পাওয়া যায়, এই ক্যালকুলেশনটা কার কাছাকাছি হয়, এই ক্যালকুলেশনটা ই এর কাছাকাছি হয়। ঠিক আছে। তাহলে এখন দেখো তোমার কাছে এখানে এই এক্স এর লিমিটে যদি আমি 0 দেই, তাহলে দেখো 1 + ax, তাহলে এখানে এক্স এর ভ্যালু তুমি যখন 0 বসাবা 1 + 0 হবে, এই যে 1 + 0 হবে। এবার উপরে পাওয়ারটা দেখো, উপরে পাওয়ারে কিন্তু এক্সটা নিচে, তাহলে b/x যদি করো, তাহলে এখানে উপরে পাওয়ারটা হবে কত, 0। এক্স এর নিচে যে 0 বসে, এটা অসীমের কাছাকাছি চলে আসবে। দ্যাট মিনস উপরে পাওয়ারটা অসীম চলে আসতেছে।
তাহলে এরকম যদি 1 প্লাস 0 টু দি পাওয়ার অসীম হয় সেটাকে আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে সূত্রটাকে আমি আরেকভাবে মডিফাই করলে বলতে পারি, যদি লিমিট x টেন্ডস টু 0 হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা হবে এরকম 1 প্লাস এক্স উপরে হবে 1/x। ঠিক আছে। আচ্ছা, এর আগেরটাতে যেটা ছিল 1 প্লাস ভেতরে ছিল 1/x, উপরে ছিল x, যার কারণে লিমিটটা ছিল ইনফিনিটিতে। আর যখনই আমি এখানে লিমিটটা চেঞ্জ করে 0 তে নিছি তখন ভেতরে হয়ে গেছে x আর উপরে হয়ে গেছে 1/x। আলটিমেটলি এটাকেও আমরা কি বলতে পারি, এটাকেও আমরা অ্যান্সার বলতে পারি ই। ঠিক আছে। এখন যদি এমন হয় যে ভাইয়া এই পুরাটার উপর হোল টু দি পাওয়ার আছে হচ্ছে ভাইয়া a, তাহলে তুমি এটাকে অ্যান্সার বলবা ই টু দি পাওয়ার a। তাহলে এরকম যদি থাকে, দেখো উপরে পাওয়ার a আর ওইখানে আছে কত 1/x, আমরা জানি কি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে লেখা যায় এরকম 1 প্লাস এক্স টু দি পাওয়ার a/x। তাহলে দেখো বাহিরে x এর সহগ কত, x যুক্ত পদের সহগটা হচ্ছে a, আর এখানে x যুক্ত পদের সহগ হচ্ছে কে 1। তাহলে a আর 1 গুণ করলে কত হয়, a হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার a। ঠিক আছে। এইভাবে করে আমরা এটাকে শর্টকাটে মনে রাখতে পারি, এই যে এভাবে, যে বাহিরে আছে সরি ভিতরে আছে a, বাহিরে আছে কে b, তাহলে a আর b গুণ করলে অ্যান্সার হবে কত, ই টু দি পাওয়ার ab। ঠিক আছে। এইভাবে দিয়ে অঙ্কগুলো করতে পারো। যেমন এটার অ্যান্সার কিভাবে বের করতে পারবা, দেখো এইখানে আগে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে, কারণ তোমার সাজাইতে হবে ভেতরে যদি x থাকে পাওয়ারটা হইতে হবে 1/x এরকম কিছু। তো এখানে কিন্তু এরকম কিছু না, এটা কিন্তু একটা ভাগ দিয়ে দেওয়া আছে, তো তুমি এটাকে আগে একটা ভাগ করে সিম্পল করে নিবা। যেমন 3x প্লাস 2/x কে এটাকে আমরা আলাদা আলাদা করে যদি করি, তাহলে 3x/x একটা হয় প্লাস 2/x একটা হয়। দেখো এই 3x/x এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কে থাকে, এটা শুধুমাত্র 3 থাকে, আর এটা থাকে হচ্ছে 2/x। এখন আমরা বলে আসছি যে কোনো ধ্রুবক থাকলে সেটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ সেটা 1 হয়ে যাবে, কারণ এটাকে যখন আমরা ওইখানে লিমিটের ভ্যালু বসাবো এটা এক্স্যাক্টলি 1 হয়। সমস্যাটা কোথায় হয়, যেখানে x থাকে এই 2/x এ। তাহলে তোমার এই যে ভ্যালুটা আছে এই প্রশ্নটা, এখানে 1 প্লাস 4x টু দি পাওয়ার 2/x, এইটাতেই আমাদের মেইনলি একটু ঝামেলা হবে। তাহলে এটার অ্যান্সার আমরা কি দিয়ে বের করবো, সূত্র দিয়ে বের করবো। সূত্র কি ভাইয়া, 1 প্লাস সামথিং মানে x থাকবে, উপরে হবে 1/x। এখন তুমি যদি এটাকে সাজায় নিতে চাও তাহলে এটাকে লিখবা হচ্ছে এরকম 1 প্লাস 4x, উপরে আনতে হবে 1/4x। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মানে এখানে ভিতরে যা থাকবে 1/, সেটা আনতে হবে, এটা তোমার আনতেই হবে, আনার পরে এবার তুমি ব্যালেন্স করবা। ব্যালেন্স কিভাবে করবা, যে ভাইয়া এখানে এক্সট্রা 4 নিচে চলে আসছে, এখানে তো উপরে নিচে এখানে 4 ছিল না, তাহলে এই এক্সট্রা 4 আনার জন্য তুমি এটা ব্যালেন্স করবা, যেটা 4 গুণ করবা। আবার বলবো ভাইয়া উপরে এটা 2 লাগবে, তাহলে 2 তো দেই নাই, তাহলে 2 আর একটা গুণ করে দিবা। ঠিক আছে। তাহলে দেখো এই পার্টটা, এই যে এইটুকু পার্ট হচ্ছে সূত্র, যে সামনে লিমিট দিয়ে দিবা x টেন্ডস টু 0। হ্যাঁ, যে x টেন্ডস টু 0 1 প্লাস সামথিং টু দি পাওয়ার 1/something, তাহলে 1 প্লাস x 1/x থাকলে কি হয়, ই হয়। এখন উপরে পাওয়ার ছিল কত a, তাই ই টু দি পাওয়ার a। এখন উপরে পাওয়ার আছে কত, উপরে পাওয়ার আছে এই যে 4 × 2 মানে কত 8, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 8। ঠিক আছে। তাহলে এই যে আমাদের আর ইউর যে প্রশ্নটা আসছে এইটার অ্যান্সার হচ্ছে ডি, ই টু দি পাওয়ার 8। আর তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে চাও তাহলে বলবা যে ভাইয়া ভেতরে হচ্ছে x এর সহগ কত 4, বাহির x এর x যুক্ত পদের সহগ কত 2, তাহলে 4 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত হয়, 4 আর 2 কে মাল্টিপ্লাই করলে 8 হয়, অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 8। ঠিক আছে। আর যদি ভেঙে করতে চাও তাহলে এইভাবে ভেঙে করতে পারো, যে এই লাইন থেকে এখানে একটা লিমিট থাকবে, লিমিট x টেন্ডস টু 0 এটা থাকবেই, তারপর লাইনে তুমি এইভাবে ভেঙে লিখবা। হ্যাঁ, তবে আমরা এখানে একটা কাজ করছিলাম, এই যে উপরে যে পাওয়ারটা ছিল এটাকে আগে হচ্ছে সিম্পলি করে ফেলছি, সিম্পল করে ভাঙাই ফেলছি। সো ভাঙানোর কাজটা তুমি এখানে দেখাবা একবার, দেখানোর পরে এই লাইনটা আসবে আমাদের, দেন হচ্ছে আমরা এটার এক্সপ্লেনেশনে দিয়ে অ্যান্সার পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার 8। সো এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 8 দিতে পারো। সো যেহেতু এটা এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ, সো সেই ক্ষেত্রে এই শর্টকাটটা মনে রাখতে পারো, যে এক্স এর সহগগুলোকে মানে এক্স এর সহগ না, এক্স যুক্ত পদ যেখানে আছে আর কি, যে ভেতরে এক্স যুক্ত পদ আর বাইরে এক্স যুক্ত পদটার যে কনস্ট্যান্টটা থাকবে সহগ, সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, দেন আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি। তাহলে এই প্রশ্নটাতে দেখো তাহলে আলটিমেটলি এটা কি হবে, তুমি ফার্স্ট অফ অল এই যে ভাগ আছে ভাগটাকে ভেঙে নিবা, তাহলে ভাগটাকে যদি ভেঙে নাও তাহলে কি আসবে, bx/x প্লাস c/x। ঠিক আছে। আচ্ছা, বাইরে আছে ভেতরে আছে 1 প্লাস ax, তাহলে উপরে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে, এটা b থাকবে প্লাস c/x থাকবে। ঠিক আছে। আমাদের জন্য কোনটা প্রবলেম করে না, যেটা কনস্ট্যান্ট সেটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে এই যে এক্স এরটা। তাহলে আমরা এক্সটা নিয়ে যদি ডিল করি 1 প্লাস ax
টু দি পাওয়ার সি বাই এক্স, এটাই আমাদের মেইন সমস্যা। আর এটা থাকবে হচ্ছে কত, 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বি, এই যে কনস্ট্যান্টটা আলাদা করে লিখে দিছি। দেন আমরা এখানে লিমিট বসে দিব, লিমিট x টেন্ডস টু 0, এখানেও আমাদের একটা লিমিট থাকবে, যেহেতু গুণ থাকলে লিমিট আলাদা আলাদা করে গুণ হয়, এটা লিমিটের একটা ধর্ম, যে গুণের ক্ষেত্রে আমরা লিমিট দুটাকে আলাদা আলাদা করে গুণ করে বসাতে পারি, যোগের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা লিমিট যোগ করে বসানো যাবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করা যাবে, ভাগের ক্ষেত্রে ভাগ করা যাবে। হ্যাঁ, এটা একটা লিমিটের ধর্ম, আমরা সামনে আরো এটাকে আরো ইলাবোরেটলি ইউজ করব। সো এখন দেখো ভাইয়া এই লিমিটের মান কত, যে এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 1 টু দি পাওয়ার বি হয়, 1 টু দি পাওয়ার বি মানে হচ্ছে 1। এখানে আমি যে 0 বসাতে পারবো না, তাহলে এটাকে সূত্র আকারে নিয়ে যেতে হবে। সূত্র আকারে নিয়ে যেতে গেলে আমাদের লিখতে হবে 1 প্লাস এ এক্স, মানে 1 প্লাস যেটা 1 বাই সেটা আনতে হবে, এ এক্স আনতে হবে। এরপর তুমি ব্যালেন্স করবা, কি ব্যালেন্স করবা, যে ভাইয়া এখানে এক্স এর সাথে তো এ ছিল না, তাহলে এক্স এর সাথে একটা এ আনতে হবে, তাহলে একটা এ আমরা যেহেতু নিয়ে আসছি তাই এটাকে ব্যালেন্স করার জন্য উপরে এ গুণ করছি। তারপর বলা ভাই উপরে তো সি আছে, এখানে তো সি দেয়নি, তাহলে উপর আরটা কি করবা, সি গুণ করে দিবা। ঠিক আছে, এই যে লিমিট আমাদের বসে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, সো এই যে পার্টটা, এই পার্টটুকু হচ্ছে ভাই আমাদের সূত্রের মধ্যে পড়ে। সো এই সূত্রটা হচ্ছে কি ই, আর উপরে আছে কত, এসি, তাহলে ই টু দি পাওয়ার এসি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন হচ্ছে আমাদের সি নাম্বার অপশনই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যারা শর্টকাটটা ইউজ করতে চাও শর্টকাটের ক্ষেত্রে ইউজ করতে পারো, যে ভাইয়া এখানে হচ্ছে এক্স এর বাইরে এক্স এর সহগ কত সি, আর ভেতরে এক্স এর সহগ কত এ, তাহলে গুণ করলে কত হবে এসি, তার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এসি। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা হচ্ছে এরপরে ত্রিকোণমিতি সংক্রান্ত, এটা বেশি ইম্পর্টেন্ট একটা টাইপ, কারণ এখান থেকে ত্রিকোণমিতি রিলেটেড প্রশ্ন আমাদের পরীক্ষায় কম বেশি আসে। সো দেখো আমাদের এখানে হচ্ছে এমসিকিউ রিটেন দুই জায়গায় পরীক্ষা আসছে। আচ্ছা তাহলে আসো, আমাদের শুরুতে কি জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমাদের ত্রিকোণমিতি কিছু সূত্র আছে, ত্রিকোণমিতির সূত্রটা আসলে কি আমি একটু যদি প্রথমে একটু এক্সপ্লেইন করতে চাই তোমাদেরকে, একটু বলি আমাদের কোন কোন সূত্রটা মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে বলি ভাইয়া, যদি একটা বৃত্তচাপ থাকে এরকম, হ্যাঁ এটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের কেন্দ্রে কোণটা হচ্ছে ভাইয়া এক্স, হ্যাঁ এটা কেন্দ্রে কোণটা উৎপন্ন হচ্ছে এক্স পরিমাণ কোণ। আমরা নরমালি বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে কত বলি ভাই, বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমরা নরমালি এস দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে ভাই বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে এবার দেখো আমি যদি তোমাকে বলি ভাই এই যে এই জিনিসটা একটা বক্র, এই বক্রপথটাকে তুমি সরল রেখা বানাইতে চাও, উপায় কি, এখানে কোন যেটা আছে সেটার জন্য তো এটা বক্রপথ। এখন তুমি যদি তোমাকে যদি বলি এই জিনিসটাকে দেখতে একটু স্ট্রেট বানাইতে হবে, সরল রেখা বানাইতে হবে, তাহলে একটা উপায় হচ্ছে ভাইয়া আমি যদি এটাকে খুব ক্ষুদ্র অংশ করে নেই, আমরা খুবই ছোট করে ফেলি, যদি খুবই ক্ষুদ্র অংশ নেই তাহলে এটাকে দেখতে ভাইয়া প্রায় সরলরেখা মতো মনে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি যদি এটা খুবই ক্ষুদ্র অংশ নাও তাহলে কোণটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ছোট অংশ নিয়ে আমি যদি এটা ত্রিভুজ বানাই, দেখো এটা দেখতে প্রায় ত্রিভুজের মতো লাগবে। বলবা যে ভাইয়া এইটা হইলো আমাদের সেই কেন্দ্রের কোণ এক্স, তারপর তুমি বলো ভাইয়া এটা ছিল আমাদের সেই বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এটা হলো ভাইয়া আমাদের আর, এটাও আমাদের ব্যাসার্ধ আর। তাহলে এখন তুমি কিন্তু এই জিনিসটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে পারো। যেমন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এইখান থেকে বলো তো সাইন, এই এক্স কোণের জন্য সাইন এক্স কি হবে, তাহলে এক্স কোণের জন্য সাইন এক্স সমান তুমি বলো ভাইয়া লম্ব বাই অতিভুজ, লম্ব এস অতিভুজ কে আর, তাহলে তুমি এখানে সমান সমান দিয়ে লিখবা হচ্ছে ভাইয়া এস বাই আর। এখন তোমরা একটা সেই চিরচেনা একটা সূত্র জানো যে ভাইয়া বৃত্তচাপের ক্ষেত্রে আমরা এই যে চাপের দৈর্ঘ্য এস, এই এস সমান বলতাম হচ্ছে ভাইয়া আর ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণ আর ইন্টু থিটা, এখানে থিটাটা হচ্ছে এক্স। তাহলে ভাইয়া এখান থেকে বলেন তো এস বাই আর সমান কি বলা যায়, এস বাই আর সমান বলা যায় হচ্ছে এক্স। সো যেখানে আমরা এস বাই আর দেখবো সেটাকে আমরা এক্স বলতে পারি, দ্যাট মিনস আমি এই জিনিসটাকে কি বলতে পারি, এক্স বলতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা সমকোণী ত্রিভুজ হয়েছে কখন, এটা তো একটা বক্রপথ ছিল। সো এই জিনিসটাকে সমকোণী ত্রিভুজ বানাতে গেলে আগে এটাকে সরল রেখার মতো করতে হয়েছে, তাহলে খুব 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 ছোট একটা অংশ নেওয়া লাগছে, খুব ক্ষুদ্র অংশ নেওয়া লাগছে। তাহলে এখানে ভাইয়া আমাকে এই ক্ষুদ্র অংশ নেওয়ার জন্য এই এক্স এর মানটাও খুবই ছোট হয়েছে, তাহলে এই এক্স এর সীমাটা আমাকে বলে দিতে হবে ভাইয়া, এই লিমিট দিয়ে আমরা বলে দিব যে এক্স এর সীমাটা 0 হয়েছে। তাহলে যদি আমরা এই কেসটা আনি যে সীমার কেসটা,
যে সীমা দিয়ে বলবো যে এক্স কোনটা অনেক ছোট, খুব জিরোর কাছাকাছি, যত জিরো কাছাকাছি আনবো তত এই জিনিসটা দেখতে অনেকটা সরলরেখার মতো মনে হবে, তখন এটা কি ত্রিভুজ বলে আমরা গণ্য করতে পারি। দ্যাট মিনস যখন আমরা বলি যে কোনটা যত ছোট হবে, তখন আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি সাইন এক্স দেখি তাহলে এটা আসবে সমান কত, এক্স। এখন তুমি বলবা ভাইয়া ঠিক আছে, আমি সাইন এক্স সমান এক্স পাইছি, এবার এক্স দ্বারা দুই পক্ষকে ভাগ করে দেই, তাহলে দেখবা লিমিট এক্স টেন্ডস টু জিরো এই সাইন এক্স বাই এক্স, এটা সমান কত আসে, এটা সমান ভাইয়া 1 আসে, কারণ ওই পাশে এক্স দ্বারা ভাগ করলে কত হবে 1। এটা তুমি চাইলে সাইন এক্স বাই এক্স লিখতে পারো অথবা এক্স বাই সাইন এক্স বলতে পারো, দুইটা ক্ষেত্রে আলটিমেটলি কি আসবে 1 আসবে। ইভেন তুমি যদি এই সমকোণী ত্রিভুজের জন্য যদি কি করো tan এটা বের করতে চাও, তাহলে tan x সমান কি আসবে, লম্ব বাই ভূমি, তাহলে s বাই r, আবার সেম জিনিস s বাই r মিন্স x, দ্যাট মিন্স তোমার এখানেও tan x এর ভ্যালু সমান আসতেছে x, কোন কন্ডিশনে, আন্ডার কন্ডিশন অফ লিমিট x টেন্ডস টু 0, তুমি যদি কোনটাকে ছোট করো তখন এটা সম্ভব, কোন বড় থাকলে কিন্তু এটা সরলরেখা হবে না, এটা বক্রপথ থাকবে, তখন তুমি অ্যাকুরেট সমকোণী ত্রিভুজ পাবা না। সো এই জায়গায় আমাদের এখানেও শর্ত দিতে হচ্ছে যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আবার আগের মতো ভাইয়া কি করবা, এক্স দ্বারা ভাগ করবো, তাহলে এক্স দ্বারা ভাগ করলে কি হবে, দুই পক্ষে এক্স দ্বারা ভাগ করলে এই পাশে tan x বাই এক্স হচ্ছে, এই পাশটা ভাইয়া 1 হয়ে যাচ্ছে। সো এই জায়গাটাকে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0। সো ভাইয়া এটা আরেকটা সূত্র। সো এই দুটো সূত্র কিন্তু আমরা ত্রিকোণমিতিতে বেশ ভালো পরিমাণে অ্যাপ্লাই করি, যে sin x বাই x ইকুয়াল টু 1, tan x বাই x ইকুয়াল টু 1, অথবা উল্টাটা হইতে পারে x বাই sin x, x বাই tan x, দুটো ক্ষেত্রে আমরা কি লিখি 1 লিখি। আর যদি cos x এর জন্য বলি লিমিট শুধুমাত্র cos x ই পাই, লিমিট x টেন্ডস টু 0 cos x এর ভ্যালু তুমি যদি এখানে দেখো ডিরেক্টলি cos এর ভ্যালু 0 বসালে কত আসে 1 আসে, সো cos x এটা শুধুমাত্র 1 ই থাকে, এটা নরমালি খুব সহজ একটা সূত্র, ঠিক আছে। সো মোটামুটি আমরা এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে কাইন্ড অফ ইউজ করি, সবচেয়ে বেশি পপুলারলি ইউজ করি tan এরটা এবং হচ্ছে sin এরটা, এই দুইটাই আমাদের মোটামুটি ইউজ হয়, অন্যগুলো থাকলে সেগুলোকে আমরা tan আর sin এ কনভার্ট করে ফেলি, ঠিক আছে। তাহলে আসো আমরা একটা প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের আছে 1 মাইনাস cos x বাই x স্কয়ার, ঠিক আছে, 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এই প্রশ্ন আমরা কিভাবে করব। দেখো এক্ষেত্রে তোমার যদি ত্রিকোণমিতিক কোনো কনসেপ্ট দরকার হয়, কোনো সূত্র অ্যাপ্লাই করতে হয়, জাস্ট নরমালি ত্রিকোণমিতিক সূত্র, সেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এই জন্য তোমার চ্যাপ্টার 7 যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেগুলো সম্পর্কে একটু আগে থেকে আইডিয়া নিয়ে রাখতে হবে। সো এই চ্যাপ্টারটাতে, এই অংশটাতে কিন্তু চ্যাপ্টার 7 এবং হচ্ছে এই লিমিটের কনসেপ্ট দুইটা একসাথে ইন্টিগ্রেট করে ম্যাথ দেওয়া থাকে। হ্যাঁ, সো তুমি ত্রিকোণমিতি ছাড়া আলটিমেটলি এই অঙ্কগুলো করতে গেলে বা বুঝতে গেলে তোমার জন্য একটু বেগ পেতে হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা 1 মাইনাস cos x যেটা দেখতে পাচ্ছি, এটাকে দেখে আমরা কি করব ভাই, আমরা এটা দেখা মাত্রই এই কথা স্মরণ করব যে ভাই আমরা দেখছিলাম ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এ 1 মাইনাস cos 2 থিটা দেখলেই এটাকে বলতাম 2 sin স্কয়ার থিটা, মানে এখানে যদি কোণ 2 হয় এখানে অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 কে অর্ধেক করলে কত হয় থিটা, এখানে 2a হলে এখানে হবে a, এখানে 4a হলে এখানে হবে 2a, এখানে a হলে এখানে হবে a বাই 2, এখানে x হলে এখানে হবে x বাই 2। আর উল্টাটা হচ্ছে ভাই 1 প্লাস যদি থাকে cos 2 থিটা থাকে, তাহলে সেই সূত্রটা হচ্ছে তখন cos এর সূত্র হবে 2 cos স্কয়ার থিটা। আমরা এই সূত্র দুইটার কনসেপ্টকে এখানে ইউটিলাইজ করব। তাহলে দেখো এখানে আমরা 1 মাইনাস cos x দেখতে পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার কত বলতে পারি x বাই 2, নিচে কত আছে, নিচে শুধুমাত্র x স্কয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি করবে কি ভাইয়া, সাইন দেখা মাত্র তুমি দুইটা সাইন লিখতে পারো, যে লিখবা যে ভাইয়া সাইন x বাই 2 ইন্টু সাইন x বাই 2, লিখলা। এখন দেখো আমরা জানি কি সাইনের সূত্র হচ্ছে কি ভাই, সাইনের ভিতরে যা থাকবে ডিভাইডেড বাই তা, সাইনের ভিতরে যা ডিভাইডেড বাই তা, লিমিটও হচ্ছে কি সেটা x এর। তাহলে এখানে আমাদের x বাই 2 থাকলে এর নিচে ভাই x বাই 2 আনতে হবে, তাহলে আমরা সুন্দর করে নিচে x বাই 2 আনতেছি, জোর করে নিয়ে আসবো, হ্যাঁ যেটা আনতে হবে এটা নিয়ে আসবো, আনার পরে এবার আমরা ব্যালেন্স করবো। আচ্ছা, আর এখানে একটা 2 ছিল, এই 2টাকে আমরা সামনে গুণ করছি। তাহলে দেখো ভাইয়া এখানে দুটো সাইন সাইন মিলে সাইন স্কয়ার x বাই 2 হচ্ছে, কোনো সমস্যা নাই। এখানে x ইনটু x মিলে x স্কয়ার হচ্ছে, তাতে সমস্যা নাই। এখানে হাফ আর হাফ মিলে কত আসতেছে, হাফ স্কয়ার আসতেছে, সো নিচে একটা হাফ স্কয়ার আমরা অ্যাড করছি না, তাহলে উপরে ব্যালেন্স করার জন্য আমরা একটা হাফ স্কয়ার গুণ করে দিব, ঠিক আছে। সো যাই করি না কেন শেষে আমাদেরকে এটা লাস্টে এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে, এই জিনিসটা যেটা ছিল সেটা। তো এবার আমরা এখানে জাস্ট লিমিটটা বসে দিব, যে লিমিট x টেন্ডস টু 0। সো এই ব্যাপারটা এখন দেখো, এখানে যখন লিমিট বসাবো
তুমি দেখো দুইটা ফাংশন আলাদা দেখতে পাচ্ছ। তো যখন দুইটা জিনিস গুণ আকারে থাকবে, আমি বলে আসছি লিমিটের গুণের ধর্ম কি, তোমরা আলাদা আলাদা করে দুই জায়গায় লিমিট বসাতে পারবা। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি আলাদা আলাদা করে লিমিট বসাও, তাহলে এখানে একটা লিমিট বসাতে পারবা, এই জায়গায় একটা লিমিট বসাতে পারবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া এখানে x টেন্ডস টু 0। আচ্ছা, x যদি 0 হয় x/2 কি হবে? 0 হবে, 2 দ্বারা ভাগ করলে তো 0ই হবে। সো এই ক্ষেত্রে তুমি এখানে x/2 টেন্ডস টু 0 লিখতে পারো, আবার x/2 টেন্ডস টু 0 লিখতে পারো, জাস্ট সূত্রর সাহায্যে, মানে সূত্রটাকে সূত্রের মতো করে প্যাটার্নটাকে সাজাইতে। সো এবার তুমি এটাকে বলবো ভাইয়া এটা সূত্র হচ্ছে কি সাইনের সূত্র, এটা সূত্র কি সাইনের সূত্র, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে থাকবে কত? তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু হাফ স্কয়ার, মানে হচ্ছে 1/4। তাহলে কত থাকতেছে? হাফ থাকতেছে। সো এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সো অপশন হচ্ছে ডি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এলা আমরা যদি রিটেনে এক্সপ্লেইন করতে চাই তাহলে এভাবে রিটেনে এভাবে করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আসো ভাই নেক্সট আরো একটা প্রশ্ন আসছে ভাই, সেম ক্যাটাগরি, এখানে ভাই আবার আবার আগের মতো 1 - cos x আসছে। সো 1 - cos x দেখা মাত্র, এটা হচ্ছে আমরা ওই যে ডিউ 20-21 এর প্রশ্ন, 1 - cos x দেখা মাত্র আমরা এটাকে লিখবো 2 sin স্কয়ার x/2। এবার দেখো উপরে sin স্কয়ার আছে, নিচেও আবার sin স্কয়ার আছে, তাহলে তুমি নিচে sin স্কয়ার 2x লিখতেছো, sin স্কয়ার 2x লিখছো। আচ্ছা, এরপর তুমি যেটা করবা, উপরে একটা ব্যালেন্স করবা, নিচে একটা ব্যালেন্স করবা, উপরে একটাকে সাজাবা, নিচে একটাকে সাজাবা আর কি। মানে এখানে আমি লিখবো এরকম sin x/2, নিচেও ভাইয়া x/2 নিয়ে আসবো, নিয়ে এনে পুরোটাকে হোল স্কয়ার করবো। কারণ এটাকে হোল স্কয়ার করার কারণে এখানে sin স্কয়ার হচ্ছে, এই যে sin স্কয়ার x/2 হচ্ছে, তাহলে এখানে নিচে x টা আসলো কে x/2 হোল স্কয়ার, কারণ আমি x/2 উপরে স্কয়ার হওয়ার কারণে নিচে আমি একটা x/2 হোল স্কয়ার নিয়ে আসছি। সো এটাকে ব্যালেন্স করতে আমাকে এখানে একটা গুণ করে দিতে হবে x/2 হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আবার হচ্ছে আমরা ভাগ করে দিব, ভাগ করে হচ্ছে নিচের টাকা নিয়ে কাজ করব। তাহলে নিচেরটা কি আছে? sin স্কয়ার 2x, তাহলে আমরা এটিকে sin 2x লিখবো, তারপর আবার 2x দ্বারা ভাগ করব, এরপর এটা পুরোটাকে হোল স্কয়ার করে দিব। তাহলে উপরে হচ্ছে sin স্কয়ার 2x, এই যে নিচে আবার কি আছে 2x হোল স্কয়ার চলে আসছে, এই 2x হোল স্কয়ারকে ব্যালেন্স করার জন্য আবার এখানে আমরা 2x হোল স্কয়ার গুণ করে দিব। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। আর লাস্টটা কে ছিল? ওটা 2 ছিল, 2টাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, সো ভাইয়া আগে যেমন গুণের ক্ষেত্রে গুণের ফর্মেট বলছি, ভাগের ক্ষেত্রে ভাইয়া লিমিট দুটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে একটা লিমিট দিতে পারবা লিমিট, এখানে নিচে একটা লিমিট দিতে পারবা, এটা হচ্ছে ভাইয়া লিমিটের প্রপার্টিজ, বৈশিষ্ট্য। তাহলে এখানে এবার তুমি বলো ভাইয়া x যদি টেন্ডস টু 0 হয়, x যদি 0 হয়, তাহলে x কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ x/2 করি, 0 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? সেটাও 0 হবে। আবার যদি বলি ভাই এটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2x হবে, আর এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে x/2 টেন্ডস টু 0 লেখা যাবে, 2x টেন্ডস টু 0 লেখা যাবে। তাহলে এখানে বলা যায় x/2 টেন্ডস টু 0, আবার 2x টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এই যে জিনিসটা সাইনের সূত্র হয়ে গেছে, এটাও সাইনের সূত্র হয়ে গেছে, তাহলে পুরোটার উপর কত আছে? হোল স্কয়ার আছে, তাহলে এটা হবে কত? 1 স্কয়ার, নিচেটাও কত হবে? 1 স্কয়ার। হ্যাঁ, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার লিখবো। তাহলে এখানে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে উপরে 1 স্কয়ার মানে 1 ইনটু, দেখো এখানে আছে কত? x স্কয়ার বাই 4, আবার দেখো নিচে 1 স্কয়ার ইনটু এখানে কত হবে? 4x স্কয়ার ইনটু 2। সো দেখো এই x স্কয়ার কিন্তু চলে যাচ্ছে, তাহলে একটা 1/4 আছে, নিচে আছে কত? 4 আছে। আচ্ছা, তাহলে উপরে 1/4 সাথে একটা 2, নিচে আবার আছে একটা 4। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কাটাকাটি করতে পারো, যে এখানে আমরা যদি কাটাকাটি করি 2 আর 4 কাটলে এখানে হাফ থাকবে, তাহলে হাফ ইন্টু 1/4, তাহলে আসবে 1/8। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশন 1/8। ঠিক আছে, তো এইটা হইলো ভাই আমাদের আরেকটা প্রশ্ন যেটা ডিউতে আসছে। আমরা এইভাবে করে ত্রিকোণমিতির সূত্র ইউজ করে আমরা অঙ্কটা করতে পারি। ওকে, আচ্ছা দেখো এবার আমরা নেক্সট একটা প্রশ্ন দেখতেছি, সেটা হচ্ছে আমাদের cos সামথিং মাইনাস cos সামথিং, cos সামথিং মাইনাস cos সামথিং। আচ্ছা, তো এখানে আবার কি হবে? তো এখানে হচ্ছে ভাই আবার আমাদের কজের সূত্র আমরা ত্রিকোণমিতির সূত্র ইউজ করবো, যে এই একটা পপুলার সূত্র আছে cos d মাইনাস cos c। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কজের এরকম যোগ বিয়োগের সূত্রে যেটা আমরা দেখি, দুইটা আইদার কজ হয়, নাহলে দুইটা আইদার সাইন হয়। সো সাইন কখন হয়? যদি মাঝখানে মাইনাস হয়, মাইনাস হলে কখন সাইনের সূত্র, আর যদি মাঝখানে প্লাস হয় তখন দুইটাই কজ হবে।
এখন কথা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো, মাইনাসের সময় আগে হবে ডি পরে হবে সি, ঠিক আছে? আর সূত্রটা হচ্ছে আমরা বলি হচ্ছে 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু sin c মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা cos d মাইনাস cos c এর সূত্র। তাহলে এখন দেখো এই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এখানে 7x আছে, এখানে হচ্ছে 9x, তাহলে d হচ্ছে আমাদের 7x আর c হচ্ছে আমাদের 9x। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে উপরটা হবে 2 sin c প্লাস d, 9 আর 7 যোগ করলে হয় কত 16, 16 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 8, তাহলে 2 sin 8x, ঠিক আছে? তারপরটা আবার কত, তারপর হবে sin c মাইনাস d, 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে x, তাহলে শুধুমাত্র কত হবে sin x, ঠিক আছে? আচ্ছা, এটা গেল উপরের পার্টটা। এবার আসো ভাইয়া আবার নিচের পার্টটা, নিচেরটা আবার কি, এটাকে আমরা বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো d, এটাকে বলবো আমরা c। তাহলে একই রকম ভাবে c প্লাস d করলে কত আসে 5 প্লাস 3 মানে কত 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত 4, তাহলে বলবো ভাইয়া 2 sin 4x, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার কি c মাইনাস d, তাহলে c থেকে d বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 1, তাহলে এটা হবে ভাইয়া sin x, ঠিক আছে? সো এবার তুমি সুন্দর করে বলো ভাই sin x চলে যাচ্ছে বাদ, আবার 2 2 চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে sin 8x, নিচে থাকতেছে কত sin 4x, আমাদের লিমিট কত x টেন্ডস টু 0। তাহলে এবার আসো আমরা এখানে কি করতে পারি, এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে sin 8x নিচে আবার আছে 8x, ঠিক আছে? আচ্ছা, এই যে নিচে আমরা এটাকে নতুন করে জোর করে আনছি 8x, এটাকে ব্যালেন্স করতে এখানে আবার একটা 8x গুণ করবা, ঠিক আছে? এরপর আবার ভাগ করব, ভাগ করে আবার লিখবো হচ্ছে ভাইয়া sin নিচে হচ্ছে 4x, এটা নিচে 4x নিয়ে আসবো, এই যে আমাদের সাইনের সূত্রে মেলানোর জন্য সাইনের ভেতর যা নিচে আনবো তা। তাহলে এখানে আবার কি করতে হবে, এক্সট্রা একটা গুণ করতে হবে, কি এই জিনিসটা হবে 4x, ঠিক আছে? আবার আগের মতো ভাইয়া কি হবে, লিমিট দুইটার মধ্যে আবার কি হবে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে একটা লিমিট হবে, এখানে আর একটা লিমিট হবে, এখানে x টেন্ডস টু 0, এখানে x টেন্ডস টু 0, ঠিক আছে? তো এটা হইলো ভাই আমাদের কত, এটা হইলো আমাদের 1, এটাও আমাদের কত 1 সূত্র, তাহলে 1 1 সূত্র হয়ে গেল। আবার x x চলে গেল, তাহলে এখানে থাকলো কত 8/4, তাহলে 8/4, এটা অ্যান্সার হচ্ছে কত 2, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, 20 সালে আমাদের আসছিল। তাহলে এখন দেখো ভাইয়া এবার আবার একই প্যাটার্নে আরেকটা ম্যাথ আমরা দেখবো। সো এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, হ্যাঁ? তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আমি একটু বলে দিচ্ছি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে এভাবে যে সাইনের ক্ষেত্রে যদি প্লাস হোক অথবা মাইনাসের সূত্র হোক, এক্ষেত্রে একটা কজ একটা সাইন হবে, কখন কজ আগে আসবে, যদি মাঝখানে মাইনাস হয় তখন কজ আগে আসবে, আর মাঝখানে যদি প্লাস থাকতো তাহলে কজটা পরে আসতো, সাইনটা আগে আসতো, ঠিক আছে? এটা ভেবে একটু মনে রাখবা। তাহলে এখন দেখো এখানে আমাদের যে দুটো সূত্র দিছে দুইটাই হচ্ছে কিন্তু মাইনাসের সূত্র, উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে সাইন এটাকে চিন্তা করব হচ্ছে সি, আর 7 কে চিন্তা করব কি ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে আমরা উপর লিখবো ভাইয়া 2 cos, দুইটা যোগ করলে কত আসে 9 এর সাথে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, তাহলে cos 8x ইন্টু, এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে বিয়োগফল, তাহলে বিয়োগফলটা কার ভিতরে থাকবে সাইনের ভিতরে, তাহলে দেখো 9 থেকে 7 গেলে কত থাকে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে x, তাহলে এটা হবে sin x, ঠিক আছে? তাহলে এবার দেখো নিচেটাতে কি আসে, তাহলে নিচে কি আসবে, নিচেটাতে আসবে হচ্ছে ভাইয়া আবার একই রকম ভাবে, এখানে হচ্ছে c7, d হচ্ছে কত 5, তাহলে আবার লিখবো 2 cos, দুইটা যোগ করলে কত হয় 5 আর 7 যোগ করলে হয় 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, তাহলে এখানে হবে cos 6x, হ্যাঁ এই যে সূত্রটা c প্লাস d বাই 2, হ্যাঁ? একই রকম ভাবে এখানে আমাদের কি আসবে, বিয়োগফল করো 7x মাইনাস 5x করলে কত হবে 2x, 2x কে 2 দ্বারা ভাগ করলে আবার x, তাহলে এই যে ভাইয়া sin x, এই sin x এই sin x চলে যাবে, এই টু চলে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি যদি এখানে x এর ভ্যালু 0 বসাই, দেখো তো cos এর সূত্রটা কি বলছিলাম,
আমরা যদি ডিরেক্টলি এখানে 0 বসাই দেই এক্স এ, তাহলে cos 0 আসবে, cos 0 মানে 1, নিচেও কি আসবে cos 0 আসবে, সেটাও ভাইয়া কত 1, 1/1 মানে কত 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, এখানে যেহেতু সাইনটা চলে যাচ্ছে, সো আমাদের এখানে cos এর ভ্যালুটাই আমাদের হচ্ছে কত অ্যান্সার দিয়ে দিবে। সো 1/1, এখানে আর কোনো সূত্র লাগতেছে না। হ্যাঁ, সো cos এর তো ডিরেক্টলি ভ্যালু বসালেই হয়। এইগুলো আমাদের একটা প্রশ্ন। এবার আসো ভাইয়া আরেকটা প্রশ্ন আমরা দেখবো। এখানে কি আসে, এটা হচ্ছে sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin cx। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সময় আসছিল পরীক্ষায়। তো এই প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে অ্যান্সার করব, দেখো এটাকে সাইন আবার একই রকম ভাবে sin c মাইনাস sin d এর সূত্র দিবা। তাহলে sin c মাইনাস sin d এর সূত্র যদি দেই 2 cos c প্লাস d, তাহলে 7 আর 1 যদি যোগ করি কত হবে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, তাহলে 2 cos 4x। তারপর আসবে হচ্ছে ভাই সাইনের ব্যাপার, তাহলে সাইনের ভিতরে কি আসবে বিয়োগফল c মাইনাস d, তাহলে আসো 7 থেকে x বিয়োগ করলে কত হয় 6, 6x কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3x। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো নিচে আমার আছে কি, নিচে আমার আছে হচ্ছে sin 6x। এখন sin 6x এর কি করব, এটা প্রশ্ন। তো এখানে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা ত্রিকোণমিতিতে পড়ছিলাম কিনা sin twice a, sin twice a মানে কত 2 sin a into cos a। এখানে টুয়াইস এ থাকলে এখানে এ হয়ে যায়, সাইন ইন্টু কস, 2 sin a cos a। তাহলে এখানে দেখো এই 6x কে তুমি যদি চিন্তা করো 2 ইন্টু 3x, তাহলে এটাকে কিন্তু আমরা সাইন টুয়াইস এর মতো বিবেচনা করে সূত্র ফেলতে পারি। তাহলে সাইন টুয়াইস এর মতো বিবেচনা করে সূত্র যদি ফেলি তাহলে হবে 2 sin 3x ইন্টু cos 3x, এটা ভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন দেখো sin 3x কিন্তু চলে যাবে, এই 2 চলে যাবে, থাকতেছে কি উপরে cos নিচেও cos। আমি বলছি এর আগের অঙ্কটাতে cos থাকলে কি হবে ডাইরেক্টলি x এর ভ্যালু বসাই দিবা, তাহলে উপরেও আসবে cos 0, নিচেও আসবে আবার ভাইয়া cos 0। এই যে লিমিট আছে আমাদের দুই জায়গায় যখন লিমিট বসাবা, এখানেও লিমিট এখানেও লিমিট, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, দ্যাট মিন্স তুমি এখান থেকে পাচ্ছ cos 0 বাই cos 0 মানে হচ্ছে কত 1/1 মানে কত 1। ঠিক আছে, আচ্ছা দ্যাট মিন্স আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, এইটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ওকে, তাহলে এটা গেল আমাদের আরেকটা প্রশ্ন। এবার দেখো এই সেম জিনিসগুলো দিয়ে দেখো অনেকগুলো প্রশ্ন আসছে। এবার সিইউ তে আসছে 17 এ আরেকটা প্রশ্ন যে cos 2x minus cos 3x। তো আমি ওই আবার আগে সূত্র বলবো cos d minus cos c। হ্যাঁ, আমি এখন আর বলবো না, এই সূত্রটা আশা করি তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। cos d minus cos c হচ্ছে কি দুইটাই সাইন হবে 2 sin c plus d by 2 into sin c minus d by 2। তাহলে এখানে c হচ্ছে 3 আর d হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 sin c প্লাস d, তাহলে যোগ করলে কত হয় 5, তাহলে 5x/2। আচ্ছা, এরপর হবে কি sin c মাইনাস d, তাহলে sin c মাইনাস d দেখো 3 থেকে 2 বিয়োগ গেল কত থাকে একটা থাকে, তাহলে x/2। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমাদের নিচে আছে কি, নিচে আছে ভাই x স্কয়ার। আমরা এই 2টাকে আলাদা রেখে দেই, 2টাকে সামনে রেখে দিচ্ছি, রেখে দিয়ে এবার এখানে আসো এটাকে sin 5x/2 আমাদের সূত্র আকারে যদি সাজাতে হয় সাইনের ভিতরে যা থাকবে এখানে আনতে হবে তা 5x/2 নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আবার এখানে আছে ভেতরে কে sin x/2, সূত্র অনুযায়ী যদি সাজাই তাহলে নিচে আনতে হবে কি x/2 নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে একটা 5/2 এক্সট্রা আসছে, কারণ কি দেখো তোমার নিচে কিন্তু এক্স স্কয়ার ছিল, দ্যাট মিন্স আমি এক্স স্কয়ার থেকে দুইটা এক্স কে আলাদা করতেছি। এই যে এখানে একটা, এই যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। হ্যাঁ, আমি এক্স স্কয়ারকে দুটাকে আলাদা করে ডিস্ট্রিবিউট করছি, কিন্তু এই 5/2 তো নিচে ছিল না, তাহলে 5/2 টা এক্সট্রা নিয়ে আসছি না। তাহলে এখানে আমরা এটা করার জন্য শেষে একটা 5/2 গুণ করব, আবার এখানে নিচে একটা হাফ নিয়ে আসছি 1/2, নিচে একটা এক্সট্রা 1/2 আসছে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য উপরে একটা 1/2 গুণ করব। ঠিক আছে, এগুলো আমাদের জাস্ট ব্যালেন্স করার জন্য একটা পার্ট। এখন তুমি আসো, যেহেতু গুণের ক্ষেত্রে আমরা কি করতে পারি দুইটা আলাদা আলাদা করে লিমিট লিখতে পারি, তাহলে এখানে একটা লিমিট লিখবো, এখানে আলাদা একটা করে লিমিট লিখবো। হ্যাঁ, এটা গুণ করে দিচ্ছি। সো এখানে আমাদের লিমিটটা হবে x টেন্ডস টু 0, এখানেও x টেন্ডস টু 0। হ্যাঁ, তুমি চাইলে এখানে
লিমিটটা চেঞ্জ করতে পারো, x না দিয়ে x/2 তে নিয়ে যেতে পারো, এটাকে 5x/2 তে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখন দেখো এই পার্টটার অ্যান্সার কি, এই পার্টটার অ্যান্সার হচ্ছে 1, এই পার্টটার অ্যান্সার হয়ে গেল কত 1। তাহলে আমার থাকলো কত, এই সামনে এখানে 2 আছে, হ্যাঁ তাহলে সামনে আছে 2 আর এখানে শেষে আছে কত 5/4, তাহলে 2 × 5/4। সো তোমরা এখানে কাটাছেড়া করো, সো কাটাছেড়া করলে নিচে থাকবে কত 2, তাহলে অ্যান্সার হচ্ছে 5/2। সো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন কত হবে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার আসো ভাইয়া, এটা তোমাদের একটা বেশ বইয়ের ম্যাথ, এবং এটা হচ্ছে আমাদের জগন্নাথে আসছিল 18তে। তাহলে এই প্রশ্নটা দেখো এখানে আমরা কিভাবে এটা অ্যান্সার করা যায়। এখানে একটা কাজ করবা, প্রথমে হচ্ছে tan x - sin x ডিভাইডেড বাই sin কিউব x। হ্যাঁ, এই যে sin কিউবটা একটু ঝামেলা, এটা কি করবা। তো তোমাদেরকে এখানে আমি একটু হিন্টস দিয়ে দেই, সেটা হচ্ছে তুমি যদি উপরেরটা থেকে, এই উপরটা থেকে যদি tan x কমন নাও, আচ্ছা tan x যদি কমন নাও তাহলে এটাকে তুমি কি লিখবা, বলবা ভাই এটা তো 1 হয়ে গেছে। এখন ভাইয়া sin x থেকে tan x কিভাবে কমন নিব। আচ্ছা tan x মানে আসলে কি, tan x মানে আসলে sin x/cos x, তাই না। তাহলে তুমি দেখো তো tan x কমন নেওয়া মানে তুমি আসলে কি নিছো, একটা উপর থেকে sin নিছো, নিচে থেকে cos নিছো, কিন্তু এখানে উপরে sin আছে কিন্তু নিচে তো cos নাই। তাহলে যদি cos না থাকে তাহলে কি করতে হবে, ব্যালেন্স করার জন্য উপরে এটা কি করে দিতে হবে, cos x গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট শুধুমাত্র এই উপরেটা থেকে tan x কে কমন নিয়ে 1 - cos x এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে tan x কমন নেওয়া মানে আসলে কাকে কমন নেওয়া, sin x/cos x কমন নেওয়া। তাহলে এখান থেকে sin x গেছে কিন্তু cos তো নিচে নাই, তাই এখানে একটা ব্যালেন্স করতে cos x গুণ করা লাগছে। ঠিক আছে, এবার দেখো এইটার নিচে কি আছে, এটা নিচে ভাই sin কিউব x আছে। এখন তুমি যখন এটাকে আবার লিখবা যে ভাই 1 - cos x, এটা আমি অলরেডি ইউজ করে ফেলছি ফর্মুলাটা, 1 - cos x দেখা মাত্র তুমি শুধু লিখবা কি 2 sin square x/2। তাহলে দেখো 2 sin square x/2 লিখবা, আবার সামনে আছে কি, সামনে আছে ভাইয়া tan x, নিচে আছে কি, নিচে আছে ভাইয়া sin কিউব x। এখন আসো আমাদের এগুলোকে সূত্র আকারে নিয়ে যেতে হবে। tan x এর সূত্র কি, tan x এর tan এর ভিতরে যা থাকবে নিচে ডিভাইড করতে হবে তা দিয়ে। তাহলে আমরা tan x নিচে আমরা ডিভাইড করে দিব x দিয়ে। ঠিক আছে, তারপর এখানে ভাই sin স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার হলে আমাদের হোল স্কয়ার করতে হবে, তাহলে sin x/2 নিচেও আমরা x/2 বসাই দিব, তারপর হচ্ছে হোল স্কয়ার করে দিব। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে একটা এক্সট্রা 2 আছে না, এই 2টাকে আমরা সামনে রেখে দিচ্ছি, বা শেষে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, আচ্ছা সামনে দাও। এটা গেল আমাদের উপরের পার্টটা। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এই যে নতুন করে নিচে একটা x আনছেন, ব্যালেন্স করতে হবে তো, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা x গুণ করতে হবে। আবার ভাইয়া এই যে নিচে এখানে x/2 আবার উপরে আছে হোল স্কয়ার, তার মানে x/2 হোল স্কয়ার নিচে একটা এক্সট্রা এড করছেন, তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, x/2 হোল স্কয়ার গুণ করে দিতে হবে। ওকে ফাইন করলাম। এবার আসো নিচের পার্টটা, সো নিচের পার্টটা কি, নিচের পার্টটা ভাই sin কিউব x, তাহলে অবশ্যই ভাইয়া সাইনের সূত্রে সাজায় নিতে গেলে সাইনের ভিতরে যা নিচে ডিভাইড করতে হবে তা দিয়ে, আবার উপরে হচ্ছে কি হোল কিউব। তাহলে ভাইয়া কি হইলো, নিচে একটা এক্স কিউব আনা হয়েছে কারণ হোল কিউব আছে, তাহলে এই নিচের এক্স কিউব এক্সট্রা নিয়ে আসার কারণে আমরা এখানে একটা কি করে দিব, এক্স কিউব গুণ করে দিব। ঠিক আছে, এখন মোটামুটি তুমি সূত্র পেয়ে গেছো, যে এটা সূত্র হচ্ছে কত, এটাও হয়ে যাবে ভাইয়া 1, এটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে ভাইয়া 1। তাহলে সবগুলো 1 থাকলো, তাহলে উপরে কে কে থাকলো, উপরে হইলো ভাইয়া এখানে x ইন্টু এক্স স্কয়ার বাই 4, তাহলে x ইন্টু এক্স স্কয়ার বাই 4, নিচে কি আছে, নিচে আছে ভাইয়া এক্স কিউব, শুধুমাত্র এক্স কিউব, আর সামনে কি আছে, সামনে ভাইয়া 2 আছে। ওকে, তাহলে দেখো এক্স ইন্টু এক্স স্কয়ার করলে কত হবে, এক্স কিউব হয়ে যাবে, আর এখানটা 4 আছে 1/4, তাহলে আমরা এখানে বলতে পারি 2 ইন্টু 1/4, আর এক্স কিউব নিচে এক্স কিউব কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এই এক্স কিউব চলে যাবে, 2 ইন্টু 1/4 মানে আসলে কত আসবে, হাফ, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, সো এই পুরাটার মান হচ্ছে আমাদের হাফ, এটা রিটেন পরীক্ষা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার আসলে একটা এক্সট্রা একটা প্রশ্ন সলভ করি, এটা আমাদের বইয়েরই একটা ম্যাথ, কেতাবুদ্দিন স্যারের বইতে আছে এবং অন্যান্য বইতেও বাবা।
যে sin x মাইনাস sin y x মাইনাস y লিমিট দেওয়া আছে x টেন্ডস টু y, তাহলে করবা কি? তাহলে এটাকে আবার দিবা হচ্ছে ভাই sin c মাইনাস sin d এর সূত্র। তাহলে sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos, cos আগে আসবে, sin এর ক্ষেত্রে মাইনাস সূত্রে cos আগে আসে, x প্লাস y বাই 2 ইন্টু sin x মাইনাস y বাই 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো নিচে আবার আমরা কি লিখতে পারি, নিচে আমাদের আছে x মাইনাস y। আচ্ছা, এখন লিমিটটা হচ্ছে কত? লিমিটটা হইতেছে x টেন্ডস টু y। এখন দেখো এই যে এই সাইনের ভেতরে যেটা আছে, আমরা কি করি ভাই, সাইনের ভেতরে যা x মাইনাস ওয়াই বাই 2 নিচেও ভাইয়া ওইটা আনার চেষ্টা করি। এখন দেখো নিচে তোমার কিন্তু একটা x মাইনাস ওয়াই আছে, সো তুমি এই x মাইনাস ওয়াইটাকে লিখলা খালি হালকা, সরি খালি নিচে একটা কি আনা লাগলো, 2 দেওয়া লাগলো। এই যে নিচে একটা কি আনছো, হাফ আনছো, এটা করার জন্য তোমার এখানে কি করতে হবে, একটা হাফ গুণ করতে হবে, ব্যালেন্স করছো। ঠিক আছে? আচ্ছা, এখানে উপরে আর কি আছে, উপরে বাকি আছে ভাইয়া 2 cos x প্লাস ওয়াই বাই 2 আছে, তাহলে 2 cos x প্লাস ওয়াই বাই 2 যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে? এখন দেখো এখানে তুমি লিমিটটা কি করছো, লিমিটটা কি দেখতেছো, লিমিটটা দেখতেছো x টেন্ডস টু y। আচ্ছা ভাইয়া দেখো x যদি টেন্ডস টু y হয়, আমরা দুই পক্ষ থেকে y যদি বিয়োগ করি, তাহলে x মাইনাস ওয়াই কি হবে, টেন্ডস টু 0 হবে না? y থেকে y বিয়োগ হলে 0। তাহলে বলো তো ভাইয়া দুই পক্ষে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে x মাইনাস ওয়াই বাই 2 কত হবে, সেটাও ভাইয়া টেন্ডস টু 0 হবে, কারণ 0 বাই 2 মানে কত, 0। দ্যাট মিনস আমি এখানে x টেন্ডস টু y বলা যে কথা, সেটাকে চেঞ্জ করে লিমিট লিখতে পারি x মাইনাস ওয়াই টেন্ডস টু, সরি বাই 2 বাই 2 টেন্ডস টু 0 লিখতে পারি, জাস্ট সূত্রটাকে সাজানোর জন্য। হ্যাঁ, যে x টেন্ডস টু y বলা যে কথা, x মাইনাস ওয়াই বাই 2 টেন্ডস টু 0 বলা একই কথা। তাহলে এই যে ব্যাপারটা, এটা হয়ে গেল ভাইয়া সাইনের সূত্র, এটা 1 হয়ে গেল। এখন বিষয় হচ্ছে কি ভাইয়া, যেহেতু গুণ আকারে আছে এখানে আমরা একটা লিমিট বসাতে পারি, তাহলে এখানে যদি আমরা লিমিটটা দেই আরেকটা লিমিট, তাহলে আমাদের এখানে লিমিটটা হবে হচ্ছে, এখানে লিমিট তুমি আগেটাই লিখে দাও x টেন্ডস টু y, এখানে চেঞ্জ করার দরকার নাই, কারণ এখানে আমাদের সূত্র সাজানোর জন্য লাগছে, বাট এখানে দরকার নেই। তাহলে এখানে দেখো এই যে 2 আছে, এখানে বাইরে হাফ আছে, তাহলে হাফ ইন্টু 2 বাইরে নিয়ে আসতে পারো। এবার তুমি কজের ভেতরে এই এক্স এর লিমিটটা বসাই দাও, দ্যাট মিন্স এক্স এর ভ্যালু কত বসাবা, এক্স এর ভ্যালু ওয়াই বসাবা। তাহলে এখানে কজের এক্স এর জায়গায় যদি ওয়াই বসাও, তাহলে কস ওয়াই প্লাস ওয়াই বাই 2, অর্থাৎ 2y/2। 2y/2 মানে কত, 2, সরি 2y/2 মানে হচ্ছে শুধুমাত্র y। তাহলে এই 2 চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কত থাকতেছে, cos y থাকতেছে। সো এইটাই হইতেছে আমাদের এই ফাংশনের বা এই জিনিসটার লিমিটিং ভ্যালু cos y এর সমান। ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমাদের ভাই লিমিট সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের ত্রিকোণমিতি থেকে। এই ত্রিকোণমিতি রিলেটেড কিছু সময় দেখবা স্যান্ডউইচ থিওরাম দিয়ে কিছু প্রশ্ন চলে আসে, যেটা আমরা গত ক্লাসেও মনে হয় স্যান্ডউইচ থিওরাম নিয়ে কথাবার্তা বলছিলাম এর আগে লেকচারে, আর এখানে আরেকটু আবার বলে বলে দিচ্ছি। যদি কোনোভাবে দেখো যে কোনো একটা ফাংশন এইরকম এফ অফ বা জি অফ এক্স দুইটা ফাংশনের মাঝখানে পড়ছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে জি অফ এক্স হচ্ছে কার থেকে ছোট, এইচ অফ এক্স থেকে ছোট, আবার হচ্ছে এফ অফ এক্স থেকে বড়। হ্যাঁ, একটা জায়গায় সমান হয়ে যায়, একটা জায়গায় তিনজন সমান হয়, তাই আমরা এখানে একটা আবার ইকুয়াল সাইন দিতে পারি যে এই জায়গাটাতে এ পয়েন্টে এরা সবাই এক জায়গায় মিলিত হয়েছে, এটাকে আমরা বলি স্যান্ডউইচ হয়েছে। তো দেখা যায় ওই স্যান্ডউইচের জন্য ওই মানে মানে যেটা আমাদের এ পয়েন্টে, এই পয়েন্টের জন্য জি অফ এক্স এর মান খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে অসংজ্ঞায়িত হয়ে গেছে, কিন্তু এফ অফ এক্স আর এইচ অফ এক্স এর মান পাওয়া গেছে এ বিন্দুতে। তখন আমরা বলি যে লিমিটের ভ্যালু যদি এফ অফ এক্স এ পাওয়া যায়, এক্স টেন্ডস টু এ এর জন্য এফ অফ এক্স এর মান পাওয়া গেছে এবং এইচ অফ এক্স এর মানও পাওয়া গেছে, লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স এর মানও পাওয়া গেছে। ঠিক আছে? আচ্ছা, সো দুইটা মানে যদি পাওয়া যায়, দেখা গেল যে এই দুজনের মানই কিন্তু সেম সেম ভ্যালু। সাপোজ এটা মান বের করছো, এটা মান আসছে ভাইয়া এম,
আবার এটা বের করছো, এটা মানও আসছে কত m। যদি দুইটা ফাংশনের ওই লিমিটের ভ্যালু m, এটাও আসে m, সেম ভ্যালু আসে, তখন আমরা বাই ডিফল্ট বলতে পারি মাঝখানে জনেরও লিমিটের ভ্যালু কত আসবে, m হবে। সো ওরটা কিন্তু x টেন্ডস টু a তে কোনো মান পাওয়া যাচ্ছিল না। তো এখানে আশেপাশে যে দুজন, দুই সাইডে যে দুজন আছে, ওদের মান থেকে মাঝখানে মানটা আমরা বের করতেছি। এই জন্য বলি দুই পাশের ভ্যালু থেকে মাঝখানে জনকে বের করতেছি বলেই এটাকে আমরা স্যান্ডউইচ থিওরাম বলি। হ্যাঁ, এটা মানও তখন আসবে কত, m। সো এই থিওরিটাকে আমরা বলি হচ্ছে স্যান্ডউইচ থিওরি। ঠিক আছে, এটা দিয়ে আমাদের টুকটাক কিছু প্রশ্ন আসে। এটা কখন ইউজ করা হয় নরমালি, যদি দেখো যে সাইন অথবা কোসাইনের ভেতরে অসীম চলে আসছে, সাইন ইনফিনিটি যদি চলে আসে, কোস ইনফিনিটি যদি চলে আসে, তখন জিনিসগুলো অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন ওই প্যাটার্নটাতে হচ্ছে আমরা স্যান্ডউইচ থিওরামটা অ্যাপ্লাই করতে পারি। আদারওয়াইজ খুব এটা বেশি আমাদের ইউজ হয় না। ঠিক আছে, সো এখানে আমরা যদি বলতে চাই যে ভাইয়া এখানে এক্স এর যদি 0 বসাই দিই, কজের ভেতরে 1/0 মানে অসীম হয়ে যাবে, তাহলে এই ধরনের অঙ্কে আমরা শুরু করবো কোত্থেকে? এই ধরনের অঙ্কে আমরা শুরু করবো ভাইয়া কজ ফাংশনটার রেঞ্জ থেকে শুরু করবো, যে কজ ফাংশনের রেঞ্জ কত থেকে কত ভেতরে হয়, -1 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ভাইয়া -1 থেকে বড় আর +1 থেকে ছোট, এর ভেতরে হচ্ছে কজের ভ্যালু হয়। কিন্তু আমাকে ফাংশনটা দিছে কি, আমাকে ফাংশনটা দিছে হচ্ছে সামনে এক্স স্কয়ার লাগবে, তাহলে এই cos 1/x এর আগে আবার কি লাগবে, এক্স স্কয়ার লাগবে। তাই আমরা কি করব, সকল পক্ষে এক্স স্কয়ার গুণ করে দিব। তাহলে এখানে -1 এর সাথে এক্স স্কয়ার গুণ হলে -x স্কয়ার, +1 এর সাথে গুণ হলে কি হবে, +x স্কয়ার, আর এটার সাথে গুণ হলে কি হবে, x স্কয়ার cos 1/x। ঠিক আছে, এবার হচ্ছে তুমি এখানে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, এবার তুমি হচ্ছে বলবা ভাইয়া এইটাকে ধরবো হচ্ছে আমাদের সেই f of x ধরো, আর এটাকে ধরো আমরা h of x, আর মাঝখানেটা হচ্ছে আমাদের g of x। ঠিক আছে, এই ফাংশনটাই আমাদের কাঙ্ক্ষিত ফাংশন, মাঝখানে g of x টা। ঠিক আছে, তাহলে এইটার জন্য কোন বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এটা লিমিট ভ্যালু বের করবো। তাহলে এই f of x এর জন্য বের করতে চাও লিমিট x টেন্ডস টু 0, তাহলে -x স্কয়ার, এই ফাংশনটা মান বের করো। এই ফাংশনটার মান কত আসবে, ডিরেক্টলি x এর ভ্যালু 0 বসাই দাও, তাহলে -0 স্কয়ার মানে কত কত, শুধুমাত্র 0। ঠিক আছে, আবার যদি এটা বের করতে চাও, তাহলে এই পাশের মানটা যদি বের করি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে ভাইয়া x স্কয়ার, তাহলে x এর ভ্যালু 0 বসাই দিলে কত আসবে, এটাও ভাইয়া 0। ঠিক আছে, তাহলে এইটার মানও ভাইয়া 0 আসছে, এইটার মানও ভাইয়া 0, তাহলে মাঝখানে যে জোনটা আছে এর মানও তাহলে কি আসবে, ওই 0 বিন্দুতে বা ওই 0 লিমিটে এটা ভ্যালু আসবে 0। দ্যাট মিন্স আমরা বলি লিমিট x টেন্ডস টু 0, x স্কয়ার cos 1/x, এই মানটাও আলটিমেটলি কত হবে, 0 হবে। ঠিক আছে, সো এই যে থিওরামটা, আমরা দুই পাশে দুটো ফাংশন লিখছি, এই দুটো ফাংশনের জন্য আমাদের লিমিটের ভ্যালু যা, মাঝখানে জন্য লিমিটের ভ্যালুটাও কি সেম হবে, ওই জায়গাটাতে একসাথে স্যান্ডউইচ হয়ে গেছে, এটা বলি আমরা। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে ভাইয়া এখানে দুইটা ফাংশন sin x আর cos কিউব x, তাহলে sin x এর সীমা কত হয়, তাহলে sin x এর সীমাটা হয় ভাই -1 থেকে +1 এর ভেতরে, এটা আমরা মোটামুটি জানি। আবার cos কিউব যদি বলি, cos কিউব ফাংশনেরও আমাদের সীমা কত হয়, -1 থেকে +1 এর ভেতরে। কিন্তু cos স্কয়ার যদি বলি, বর্গ হলে বা cos টু দি পাওয়ার 4 হয়, যদি পাওয়ার যদি জোড় হয় তখন 0 থেকে 1 পর্যন্ত, আর পাওয়ার বেজোড় হলে সাইন অথবা কোসাইনের ক্ষেত্রে -1 থেকে +1 হবে। ঠিক আছে, এখন যদি বলি ভাই দুইটাকে যদি একসাথে অ্যাড করে দেই, হ্যাঁ, দুটো যদি অ্যাড করে দেই, তাহলে -1 -1 এ -2 হবে, sin x আর cos কিউব মিলে কি হয়ে যাবে, sin x প্লাস cos কিউব হয়ে যাবে, আবার +1 মিলে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ভাই আমাদের মাঝখানে সীমা। তাহলে এই জাস্ট এটাকে ধরো, এটাকে ধরলা হচ্ছে 1 নাম্বার, আর এটাকে ধরলা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা এখানে আসলে কি করছি, 1 আর 2 যোগ করছি। ঠিক আছে, এই 1 আর 2 যোগ করার ফলে আমরা এটা পাইছি। এখন দেখো আমাকে বানাইতে হবে পুরো জিনিসটা, মানে এখানে একটা এক্সট্রা এক্স স্কয়ার গুণ করতে হবে, এক্স স্কয়ার প্লাস 1/x - 3 দিয়ে ভাগ করতে হবে এই জিনিসটার সাথে। এখন এই জিনিসটার সাথে তো একা করা যাবে না, করলে সকল পক্ষে করতে হবে। তাই আমরা এখানে যে কাজটা করব, সকল পক্ষে হচ্ছে এক্স স্কয়ার গুণ করব উপরে, আর এক্স স্কয়ার প্লাস 1x - 3 দ্বারা ভাগ করব। এখানেও ভাগ করছি, এখানেও সেম কাজ করব, যে এখানে আমরা করব হচ্ছে 2 এর সাথে থাকবে এক্স স্কয়ার ডিভাইডেড বাই
এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, আর মাঝখানের জনটা কি হয়ে যাবে, মাঝখানের জনটা হবে এক্স স্কয়ার ইন্টু সাইন এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই, এখানে আসবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তো আমরা কি করছি, লবকে এক্স স্কয়ার দিয়ে গুণ করছি, হরকে এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, সো এই জিনিসটা করছি, আর মাঝখানে আমাদের সীমাটা দিয়ে দিব এখান থেকে এত ভেতরে। ঠিক আছে, সো এই মাঝখানে জনের মান আমরা বের করতে জানি না, তাহলে আমরা দেখবো সাইডে দুইজনের মান বের করা যায় কিনা এবং দুইজনের মান কি সেম হয় কিনা। যদি কাজটা করা যায় তাহলে আমরা স্যান্ডউইচ থিওরেম দিয়ে এই অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে দেখো, এই যে ফার্স্ট অফ অল এই ফাংশনটা যদি মান বের করতে চাই, তাহলে এই ফাংশনের মান যদি বের করা যায় তাহলে আমরা লিখবো ভাইয়া লিমিট, এখানে কত, x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তাহলে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, উপরে আছে কত মাইনাস 2x স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা দেখো, আমি কিন্তু গত এর আগে লেকচারে যারা রেকর্ড দেখছো তারা হয়তো বা জানো যে এক্স এর সীমা অসীম হলে উপরে একটা বহুপদী নিচে যদি একটা বহুপদী হয়, তখন আমরা বলি ভাইয়া ঘাত দেখতে হয় যে উপরের সর্বোচ্চ ঘাত কত, নিচের সর্বোচ্চ ঘাত কত। লবের সর্বোচ্চ ঘাতের থেকে যদি হরের সর্বোচ্চ ঘাত বেশি হয় তখন অ্যান্সারটা হয় 0। দেখা যায় এখানে এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 যদি গুণ করি, এখানে ঘাত হবে এক্স কিউব সর্বোচ্চ, আর উপরে আছে এক্স স্কয়ার, তাহলে নিচেরটা যেহেতু বেশি তখন আমাদেরটা অ্যান্সার হবে 0। ঠিক আছে, তাহলে আমরা এই পাশের ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করছি মাইনাস ইনফিনিটি থেকে 0। এরপর আমরা এইটাটা বের করব, নিচে এই পাশেরটা। তাহলে এই পাশেরটা রাইট সাইডে যদি করো, তাহলে এখানে আসো লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি মাইনাস 2x স্কয়ার, সরি এটা মাইনাস না, এটা প্লাস হবে, প্লাস 2x স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। যদি এটা করো তাহলে আলটিমেটলি কি হবে, আবার সেম জিনিস আসবে ভাইয়া, উপরে দ্বিঘাত নিচে ত্রিঘাত, তাহলে হরের ঘাত বেশি, এটারও মান কত আসবে, এটার মানও ভাইয়া 0 আসবে। তাহলে এইটার মানও লিমিটের ভ্যালু 0, এইটারও লিমিটের ভ্যালু 0, তাহলে ভাই ফাইনাল এই অ্যান্সারটাও কত হবে, এটা লিমিটের ভ্যালু ওই মাইনাস ইনফিনিটিতে 0 হবে। সো এটার অপশন হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা গেল ভাইয়া স্যান্ডউইচ থিওরেম দিয়ে আমরা যদি ত্রিকোণমিতি রিলেটেড কোনো প্রশ্ন সলভ করতে চাই, তাহলে মাথায় রাখবা সাইন অথবা কোসাইনের ভিতরে যদি অসীম চলে আসে তখন আমরা এই স্যান্ডউইচ থিওরেমটা মোর অর লেস ইউজ করি। ঠিক আছে, সো এই হলো আমাদের লেকচার 3। সো আমরা মোটামুটি এই লেকচার 3 তে ত্রিকোণমিতি এবং এক্সপোনেনশিয়াল টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলো ডিসকাস করছি। আশা করি তোমাদের এখানে কনসেপ্ট কিছু জিনিস জানা হবে, অঙ্কগুলো টাইপগুলো কেমন এবং কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো নিয়ে তোমরা ধারণা পেয়েছো, এবং এটার উপর বেস করে আরো বেশি পরিমাণ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস বুক থেকে, এবং আমাদের অন্যান্য যে প্রিপারেশন বুক এবং কনসেপ্ট কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।